নৈরাজ্য অব্যাহত, যেরকম আপনাদের জানাচ্ছিলাম। ফের উত্তপ্ত বাংলাদেশ, বঙ্গবন্ধু স্মৃতি মোছার চেষ্টা ইউনূস বাহিনীর। ঢাকায় মুজিবের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ, ধানমন্ডির ৩২ নম্বরে বিক্ষোভ ভাঙচুর। মুজিবের বাড়িতে হামলা, সংঘর্ষিত ছাত্র জনতা। সোশ্যাল মিডিয়া হাসিনার ভাষণের আগেই হামলা। সব্যসাচী চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সব্যসাচী, আরও একবার একই ঘটনার পুনরাবৃত্তি আমরা দেখতে পাচ্ছি। আবারও বঙ্গবন্ধু স্মৃতি মোছার চেষ্টা ইউনূস বাহিনী। দেখো, আগেই ঘোষণা হয়েছিল যে ধানমন্ডি ৩২ নম্বরে এই ধরনের ভাঙচুর চলবে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে রাত ৮টা নাগাদ আওয়ামী লীগ বিরোধী স্লোগান দিতে দিতে তারা ধানমন্ডির এই ৩২ নম্বরের বাড়িতে, বঙ্গবন্ধুর বাড়িতে ঢুকে পড়ে এবং সেখানে বাড়িতে ভাঙচুর চালায়। মূল গেট ভেঙে ঢুকে পড়ে জানলা দরজা ভাঙচুর চালায় এবং ৩ তলায় আগুন লাগিয়ে দেওয়া হয়। এবং শুধু তাই নয়, এখান থেকে বিভিন্ন রকম স্লোগান উঠেছে, যেখানে বলা হয়েছে জালো জালো আগুন জালো, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। যে ভারত বিরোধী স্লোগান গত কয়েকদিন ধরে বাংলাদেশে শোনা যাচ্ছিল, সেই ভারত বিরোধী স্লোগান আবারও শোনা গেল এবং বঙ্গবন্ধুকে ভারত বন্ধু হিসেবে জাহির করে বাংলাদেশের স্বাধীনতাকে ভুলে গিয়ে তারা এই ধরনের কাজ করছে। এবং শুধু এখানেই নয়, সম্প্রতি আমি জানিয়ে রাখি, এই মুহূর্তে যে খবর আছে খুলনাতেও সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাকার বাড়ি রয়েছে, সেখানেও সেই খুলনাতে সেই বাড়ি ভেঙে দেওয়া হয়েছে এবং ওই বাড়িটি শেখ বাড়ি নামে পরিচিত। শেখ হাসিনার খুড়তুতো ভাই সাবেক সাংসদ শেখ হেলাল উদ্দিন এবং তার ভাই সহ আরো বেশ কয়েকজন থাকতেন। মূলত পদ্মার এপারের আওয়ামী লীগের রাজনীতি সেখান থেকেই নিয়ন্ত্রিত হতো। ওখানেও কিন্তু গত ৫ তারিখে বঙ্গবন্ধুর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। তার আগে ৪ তারিখ ওই বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। অর্থাৎ শেখ হাসিনা বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত তাদের সমস্ত বাড়িতে এই ধরনের অবাধে ভাঙচুর হচ্ছে এবং স্পষ্টতই সরকারের মদতেই এটা হচ্ছে, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। কারণ রীতিমতো ফেসবুক পোস্ট করে এই ধরনের ঘোষণা করা হয়েছিল। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক, জাতীয় নাগরিক কমিটির সদস্য শরীফ ওসমান হাদির তরফ থেকে ঘোষণা করা হয়েছিল এবং যারা এই কাজে জড়িত তারা অভ্যুত্থানের শিক্ষার্থী, অনলাইন অ্যাক্টিভিস্টরা, এবং তারাই এই ধরনের কাজ করছে। যে ছবি আমরা দেখেছি আফগানিস্তানে, পাকিস্তানে, ইসলামিক রাষ্ট্রগুলোতে একই রকম উগ্রপন্থা বাংলাদেশে। অর্থাৎ এই আজকের ঘটনার পরে বাংলাদেশ অন্তত আফগানিস্তান, পাকিস্তানের সঙ্গে এক সারিতে থাকতে পারবে, এটা বাংলাদেশের মানুষরা হয়তো কৃতিত্ব বলেই মনে করছে। সম্প্রীতি। ধন্যবাদ সব্যসাচী। আমরা কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি সব্যসাচী চক্রবর্তী ছিলেন আমাদের সঙ্গে। আপনাদের সেই ছবি আমরা তুলে ধরছি। নৈরাজ্য অব্যাহত, ফের উত্তপ্ত বাংলাদেশ, বঙ্গবন্ধু স্মৃতি মোছার চেষ্টা ইউনূস বাহিনী। ঢাকায় মুজিবের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ, ধানমন্ডির ৩২ নম্বরে বিক্ষোভ ভাঙচুর। বিশিষ্ট সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি। শীর্ষেন্দু বাবু, আবারও একবার বাংলাদেশে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, নতুন করে নৈরাজ্য নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে এবং আবারও সেই বঙ্গবন্ধু স্মৃতি মোছার চেষ্টা। ধানমন্ডির বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ, শুধু তাই না, খুলনাতে সেখানে শেখ হাসিনার যে কাকার বাড়ি, খুড়তুতো ভাই থাকতেন, তার বাড়িতেও ভাঙচুর করা হয়। কিভাবে দেখছেন গোটা বিষয়টা? সামনেই ২১শে ফেব্রুয়ারি এবং তার আগে আবারও এই ধরনের ঘটনা। খুবই হতাশ লাগছে, কেননা বাংলাদেশ আমাদের একটা স্বপ্নের জায়গা ছিল, বাঙালির দেশ, বাংলা ভাষা এবং বাঙালির দেশ আমাদের কাছে একটা মস্ত আশাপ্রদ ব্যাপার ছিল যে বাংলাদেশে বাংলা ভাষা বেশি থাকবে, বাংলা সংস্কৃতি বেশি থাকবে। এখন যেগুলো হচ্ছে সেগুলো তো একেবারেই আমাদের পক্ষে আমাদের পক্ষে খুব দুঃখের ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে আর কি। এটা আমরা মনে কষ্ট পাচ্ছি। কি আর করা যাবে, এখন অন্য দেশ, আমাদের তো কিছু করারও নেই, বলারও নেই। আমরা শুধু অসহায় ভাবে দেখতে পারি, আর কি করবো।
শীর্ষেন্দুবাবু, এই যখন অসহায়তার কথা তুলছেন তাহলে আপনাকে আরেকটু জানাই, এই যখন বঙ্গবন্ধুর বাড়িতে রীতিমতো ভ্যান্ডালাইজ করা হচ্ছে, সেখানে ভাঙচুর চালানো হচ্ছে, তখন একটা স্লোগান উঠছে সেখানে, যেটা দিল্লি নয় এ ঢাকা, ঢাকা। অর্থাৎ কোথাও সেই বাংলা বিদ্বেষের যে বিষয়টা, বঙ্গবন্ধু যে বাংলার বন্ধু, সেই বিষয়টিকে সামনে এনে নিজেদের ইতিহাস তো মুছে ফেলার চেষ্টা হচ্ছে। সেটা তো আছেই, এখন একটা ভারত বিদ্বেষ তৈরি হয়েছে এবং সেই কারণে বাংলা বিদ্বেষ হয়তো তৈরি হচ্ছে, পশ্চিমবঙ্গকে হয়তো সহ্য হচ্ছে না। এখন তো সেই কাজে কিছু করা যাবে, আমাদের তো কিছু করার নেই, আমরা তো বাইরের লোক, আমরা তো অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে পারি না, আর খুব বেশি মতামত দিতে পারি না। তাদেরটা তারা বুঝে নেবে, এইটাই হচ্ছে একমাত্র কথা আমাদের। কিন্তু কথা হচ্ছে যা হচ্ছে সেটা আমাদের পক্ষে ভালো হচ্ছে না, আমরা মানে এটাকে খুব একটা কি বলবো, তাদের পক্ষে অসহায়ভাবে দেখা ছাড়া আর কিছু করার নেই। ধন্যবাদ শীর্ষেন্দুবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বলছিলাম, বিশিষ্ট সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইমন কল্যাণ লাহিড়ির প্রতিক্রিয়া আমরা নিয়েছিলাম। তিনি কি বলছেন এই গোটা বিষয়টি নিয়ে শোনাবো আপনাদের। মোহাম্মদ ইউনূস একজন আন্তর্জাতিক ক্রিমিনাল। শেখ হাসিনা একটাও মিথ্যে কথা ওনার সম্বন্ধে বলেনি। উনি এই ইন্টারিম সরকার ক্ষমতা দখলের পর সেটা কিন্তু সার্বিকভাবে প্রমাণিত। তিনি অন্তত আইন বুঝলে এই ইন্টারিম গভর্নমেন্ট এই ধরনের প্ররোচনা দিতেন না। অর্থাৎ যেটা ন্যারেটিভ, যেটা রাষ্ট্র গঠনের ন্যারেটিভ, যেটা জাতীয়তাবাদের ন্যারেটিভ, সবটাই ইউনূস ব্যক্তির স্বার্থে নষ্ট করছে। এবং ইউনূস যদি এই মুহূর্তে বাংলাদেশ থেকে না সরে যায়, বাংলাদেশের 70% মানুষ যারা এখনো ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে চায়, ভালো থাকতে চায়, আর্থিকভাবে উন্নতি চায়, তারা কিন্তু বিপন্ন হয়ে পড়বে। জামাতের প্রশ্রয় যখন ইউনূস দিচ্ছে, এর দায় ইউনূসকে নিতে হবে। কিন্তু আগামী দিনে আমি এইটুকু বলতে পারি যে আন্তর্জাতিক আইন অনুযায়ী ইউনূস একজন ইন্টারন্যাশনাল ক্রিমিনালে পরিণত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। আর আপনাদের খেয়াল থাকবে, শেখ হাসিনা সরকারের পতনের পরেও গত অগাস্টেও এই 32 নম্বর ধানমন্ডির বাড়িতে জনরোষ আছড়ে পড়েছিল সেদিনও। আর সেই থেকে বাড়িটি দৃশ্যত পরিত্যক্ত অবস্থাতেই পড়েছিল। আর এই বাড়িতেই 5 দশক আগে বাংলাদেশে রক্তাক্ত পালা বদলের সময় গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিল শেখ মুজিবুর রহমানের দেহ। মুজিব কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়ে 32 নম্বর ধানমন্ডির সেই বাড়িটিকে পরিণত করেছিলেন সংগ্রহশালায়। আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি সাহিত্যিক বাণী বসুর সঙ্গে। বাণীদি, অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং হতাশাজনক আবারও একটা ছবি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে। সেখানে বঙ্গবন্ধুর বাড়িতে, ধানমন্ডির বাড়িতে, সেখানে আবারও সেখানে জনরোষ আছড়ে পড়ছে, সেখানে ভাঙচুর করা হচ্ছে, অগ্নিসংযোগ করা হচ্ছে। বাণীদি, সামনেই 21শে ফেব্রুয়ারি এবং তার আগে বারংবার এই ধরনের একটা আক্রোশ, বাংলাদেশ নিজেদের ইতিহাস ভুলে যেতে চাইছে, বঙ্গবন্ধুকে স্মৃতি থেকে মুছে দিতে চাইছে। কিভাবে দেখছেন এই গোটা বিষয়টি? এই সমস্তগুলোর পেছনে থাকে ব্রেন ওয়াশিং থাকে। ব্রেন ওয়াশিংটা আমার মনে হয় যে কয়েকটা দেশে খুব বেশি রকম চলে, তার মধ্যে বাংলাদেশ একটা। হঠাৎ এই ধরনের যাকে বলে ফ্রেন্সি, উন্মত্ত হয়ে উঠলো জনতা এবং তারপরে যা নয় তাই করলো। এই ব্যাপারটা একটা পাগলামি। এই মত্ততা পেছনে অনেক কারণ আছে এবং সেই পলিটিক্স যা স্বার্থ দ্বারা চালিত, এই পলিটিক্স এগুলোকে করায়। কি বলবো, কিছু বলার নেই। এভাবে চলতে থাকলে সভ্যতা একেবারেই শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে।
বানিদি, এই যে ভাঙচুর করা হচ্ছে শুধু এই প্রথমবার নয়, এর আগেও যখন শেখ হাসিনা তিনি দেশ ছেড়েছিলেন তারপরেও আবার এই বাড়িটিতেই সে ভাঙচুর করা হয়েছিল। আর সেখান থেকে আজকে যখন এই ভাঙচুর করা হচ্ছে সেখান থেকে স্লোগান উঠছে এটা দিল্লি নয় ঢাকা ঢাকা। কোথাও সে একটা বাংলা বিদ্বেষ সেটাই বারংবার প্রকাশ পাচ্ছে। এটা কতটা হতাশাজনক? বাংলা বিদ্বেষটা কোথায় দেখতে পাচ্ছি? ভারত বিদ্বেষ দিদি, আমি ভারত বিদ্বেষের কথা বলছি। তার কারণ এই যে যেখানে ভাঙচুর চলছে বঙ্গবন্ধুর বাড়িতে, সেখান থেকে যারা ভাঙচুর করছেন তারা স্লোগান দিচ্ছেন এ দিল্লি নয় ঢাকা ঢাকা। ওই তো বললাম যে পেছনে একটা ব্রেন ওয়াশিং এর ভূমিকা থাকে। সেই বাংলাদেশে কিছু কিছু ফ্যানাটিক তারা তো সর্বসময় একটা ভারত বিদ্বেষ জাগিয়ে রেখেছে। সেই সোর্স থেকেই জিনিসটা আসে। যতদিন না এই জিনিসগুলো যাবে, যে এরকম মাস ফ্রেন্ডজি উস্কে দেওয়ার ব্যাপার, এগুলো যতদিন না যাচ্ছে ততদিন শান্তি নেই। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম, সাহিত্যিক বাণী বসু ছিলেন আমাদের সঙ্গে, এবং আপনাদের যে ছবি আমরা এই মুহূর্তে তুলে ধরছি ধানমন্ডি 32 নম্বর ধানমন্ডিতে, সেখানে বঙ্গবন্ধুর যে বাড়ি সেই বাড়িতে আবারও হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ। আপনারা জানেন যে গত বছর অর্থাৎ গত বছর অগাস্টে এই শেখ হাসিনা সরকারের পতনের পরও এই 32 নম্বর ধানমন্ডির বাড়িতে জনরোষ আছড়ে পড়েছিল। আর সেই থেকে বাড়িটার দৃশ্যত পরিত্যক্ত অবস্থাতেই ছিল। আর এই বাড়িতেই 5 দশক আগে বাংলাদেশে রক্তাক্ত পালাবদলের সময় গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিল শেখ মুজিবুর রহমানের দেহ। মুজিব কন্যা যখন শেখ হাসিনা যখন তিনি প্রধানমন্ত্রী হন, তারপর 32 নম্বর ধানমন্ডির এই বাড়িটিকে পরিণত করেছিলেন সংগ্রহশালার। বুধবার বাংলাদেশে হাসিনা সরকারের পতনের 6 মাস অতিক্রান্ত হচ্ছে। আর বাংলাদেশবাসীর উদ্দেশ্যে আজই একটি ভার্চুয়াল ভাষণ দেওয়ার কথা হাসিনার। তার ভার্চুয়াল ভাষণ শুরুর আগেই আবারও একবার জনরোষের মুখে পড়ল শেখ মুজিবের স্মৃতি বিজড়িত 32 নম্বর ধানমন্ডির এই বাড়ি। এবং আপনাদের জানিয়ে রাখি, শুধুমাত্র এই ধানমন্ডির বাড়ি নয়, খুলনাতে সেখানে শেখ হাসিনার যে খুড়তুতো ভাইয়ের বাড়ি, সেখানেও রীতিমতো ভাঙচুর চালানো হয়, সেখানেও জনরোষ আছড়ে পড়ে। একের পর এক হামলা, একের পর এক অগ্নিসংযোগের ঘটনা। দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি। 32 নম্বর ধানমন্ডির বাড়ি, শেখ মুজিবুর রহমানের বাড়ি, সেখানে ভাঙচুর চালানো হচ্ছে, অগ্নিসংযোগ করা হচ্ছে। নৈরাজ্য এখনো পর্যন্ত অব্যাহত। ফের উত্তপ্ত বাংলাদেশ। আর বঙ্গবন্ধুর এই স্মৃতি মোছার চেষ্টা ইউনূস বাহিনী, সেই ছবি দেখছেন আপনারা। ঢাকায় মুজিবুর রহমানের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ। ধানমন্ডির 32 নম্বরে বিক্ষোভ, ভাঙচুর। মুজিবের বাড়িতে হামলা, সংঘর্ষিত ছাত্র জনতার। সোশ্যাল মিডিয়া হাসিনার ভাষণের আগেই হামলা হয়। বিশিষ্ট কবি সুবোধ সরকারের সঙ্গে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি। সুবোধবাবু, আবারও সেই একই ঘটনা আমরা দেখছি, আবারও সেই নৈরাজ্য, সেই ভাঙচুর, সেই অগ্নিসংযোগ। বঙ্গবন্ধুর স্মৃতি মোছার কোথাও আপ্রাণ চেষ্টা ইউনূস সরকারের। আজকে আবারও সেখানে 32 নম্বর ধানমন্ডির বাড়িতে সেখানে আবারও অগ্নিসংযোগ করা হয়েছে, এবং সেখান থেকে একটা স্লোগানও দেওয়া হয়েছে যে এটা দিল্লি নয়, এটা ঢাকা ঢাকা। তো কিভাবে দেখছেন গোটা বিষয়টা, কি বলবেন? সামনেই 21শে ফেব্রুয়ারি, এবং তার আগে আবারও এইরকম পরিস্থিতি।
আপনার কথা থেকে আমি দুটো ইঙ্গিত স্পষ্ট বুঝতে পারছি। এক হচ্ছে নৈরাজ্য, খুব বেদনাদায়ক, দুর্ভাগ্যজনক। তরুণ প্রজন্মকে এইরকম নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়া হলো। তরুণ প্রজন্মের কাছ থেকে তো অনেক কিছু আশা করা হয়, তারাই তো মূলত এই রকম নৈরাজ্যের মধ্যে ঢুকে পড়লো। এটা খুব বেদনাদায়ক। আর দুই হচ্ছে যে ধানমন্ডির ওই বিখ্যাত বাড়িতে, ওই বাড়ির ওপরে যেরকম আক্রমণ, আসলে তো বাড়ির ওপরে আক্রমণ নয়, এটা তো সত্যি কথা বলতে কি যার উপরে আক্রমণ সে তো তিনি তো বাংলাদেশকে বাংলাদেশ করলেন, তিনি তো স্বাধীনতার স্বাদ দিলেন মানুষকে, তার উপরে এরকম ভাবে নেমে আসছে, এ প্রায় অকল্পনীয়, এতটা দুর্ভাগ্যজনক। এবং এটা এক ধরনের সেই জাতির উপরে একটা বিষণ্ণতা তৈরি হচ্ছে আমাদের, যে কি করে এটা সম্ভব, কি করে এটা পারছেন এরা। আর তার সঙ্গে যুক্ত হয়েছে একটা ভারত বিদ্বেষ। এটাও আরো মানে ট্র্যাজিক। যে ভারতবর্ষ, ওরা ইন্ডিয়া বলেন, যে ভারতবর্ষ, আমরাও ইন্ডিয়া বলি, আমরাও ভারত বলি, কিন্তু যে ইন্ডিয়া অথবা যে ভারত তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে স্বাধীনতা এনে দিল, সেই ভারত নিয়ে এত বিদ্বেষ যে এটা বলছে, তাদের স্লোগানে বলছে এটা ঢাকা, এটা দিল্লি নয়। তো দিল্লি মানে এখানে আমার ভারতবর্ষের কথা মনে হচ্ছে। তো ভারতবর্ষ কি করলো, কি দোষ করেছে, কি অন্যায় করেছে? তারা ভারতের টেলিভিশন মিডিয়া গুলোকে এরকম ভাবে বলছে, মিডিয়া কি দেখাবে না যা ঘটছে, যে নৈরাজ্য ঘটে চলেছে সেগুলো দেখাবে? এটা অত্যন্ত বেদনাদায়ক। এই যে শুধু তাই না, বঙ্গবন্ধুকে বাংলা বন্ধু বলে একটা ভারতবর্ষের উপর একটা আক্রোশ, শেখ হাসিনাকেও বাংলা বন্ধু বলে ভারতবর্ষের উপর একটা আক্রোশ, প্রতি মুহূর্তে তারই প্রতিফলন দেখা যাচ্ছে। এই বাংলা বন্ধু শুধু তো বঙ্গবন্ধু যে বাংলা বন্ধু তা নয়, শেখ হাসিনা যে তা নয়। আমরা এতবার বাংলাদেশে গিয়ে দেখেছি যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তো ভালোবাসে, বাংলা ভাষাকে ভালোবাসে, এই বাংলা ভাষা ভালোবাসে। সেই সব মানুষ শুনতে পাচ্ছি না আমরা, নৈরাজ্যের কথা শুনতে হচ্ছে। এটা অত্যন্ত দুঃখের, অত্যন্ত বেদনাদায়ক। কলকাতা বইমেলা চলছে, আন্তর্জাতিক বইমেলা চলছে, বারবার অনেক প্রশ্ন, বাংলাদেশের প্যাভিলিয়ন নেই, কিন্তু তারাই তো তাদের বিদ্বেষের কারণে তৈরি করতে পারেনি। তারা সরকারিভাবে বাংলাদেশের বই এখানে আনতে পারেনি, বাংলাদেশের পাঠক রয়েছে এখন। এইভাবে কি হয় নাকি? আমার বিশ্বাস যে শেষ পর্যন্ত হয়তো এই নৈরাজ্য সরে যাবে, একটা প্রকৃত ভালো মানুষ কেউ উঠে আসবেন, যারা নিশ্চয়ই একটা নতুন সময়ের একটা সিলভার লাইন দেখা যাবে বলে অন্তত এই বিশ্বাসটুকু আমার আছে। ধন্যবাদ সুবোধ বাবু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।